নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব রাশিফল নিয়ে, সাপ্তাহিক রাশিফল 17 আগস্ট থেকে 23 আগস্ট। তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে 9টি ঘটনা ঘটবেই। 9টি ঘটনা 9টি প্রাসঙ্গিকতার উল্লেখ করতে পারে। 9টি ঘটনা 9টি দৃষ্টিভঙ্গির উল্লেখ করতে পারে। 9টি অবস্থানের উল্লেখ করতে পারে। 9টি মানসিকতার উল্লেখ করতে পারে, মনোবৃত্তির উল্লেখ করতে পারে। মূলত 9টি ঘটনা ঘটবেই। কি সেই 9টি ঘটনা, তাই নিয়েই আমার আজকের আলোচনা, তা নিয়েই আজকের আমার এই বিশ্লেষণ। আমার এই বিশ্লেষণটি পরিপূর্ণভাবে সার্বিক মতে। সার্বিক মতে বিশ্লেষণ কেন? তার কারণ এই পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ তুলা রাশির জাতক জাতিকা আছেন। প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা, সুতরাং জন্মছক আলাদা। জন্মছক যখন আলাদা, সুতরাং স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা। প্রত্যেকটি মানুষ যখন আলাদা, তখন কালপুরুষ ছকও কিন্তু আলাদা। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, সুতরাং সার্বিক মতে আমাকে আলোচনা করতে হবে, স্পেসিফিক ভাবে আলোচনা করা সম্ভব নয়। যদি স্পেসিফিক ভাবে আপনি আপনার সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই কিন্তু কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া বাধ্যতামূলক। এখন পশ্চিমবঙ্গে অধিকাংশ অ্যাস্ট্রোলজারই বলেন আমি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কখনো জন্মছক দ্বারা প্রেডিকশন করেন না, এটা কিন্তু মাথায় রাখবেন। কেন জন্মছক দ্বারা প্রেডিকশন করেন না? তার কারণ আমি যখন কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছি, আমার তখন বয়স 15 বছর হতে পারে, 20 বছর হতে পারে, 30 বছর হতে পারে, 40 বছর হতে পারে, 50 বছর হতে পারে, 60 বছর হতে পারে। জন্মছক মানে কি? জন্মের সময় যে প্ল্যানেটরি সিচুয়েশন, তার দ্বারা ক্যালকুলেট করে যে ছকটি ক্রিয়েট করা হয়, তাকে জন্মছক বলে। তাহলে আমি যখন 20 বছর বয়স আমার, আমি একজন অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছি, তিনি আমার জন্মছক দ্বারা প্রেডিকশন করছেন। বা আমার 30 বছর বয়স, 40 বছর বয়স, 50 বছর বয়স, আমি একজন অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছি, তিনি আমার জন্মছক দ্বারা প্রেডিকশন করছেন। অর্থাৎ 20 বছর আগেকার প্ল্যানেটরি সিচুয়েশন, বা 30 বছর আগেকার প্ল্যানেটরি সিচুয়েশন, বা 40 বছর আগেকার প্ল্যানেটরি সিচুয়েশন। কেন? আমি তো 40 বছর আগে জন্মেছি, বা 30 বছর আগে জন্মেছি, বা 20 বছর আগে জন্মেছি, আমার বয়স অনুপাতে। তাহলে 20 বছর আগে, আমার 20 বছর বয়স, আমি একজন অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছি, তিনি জন্মছক দ্বারা যদি প্রেডিকশন করেন, তাহলে 20 বছর আগেকার যে প্ল্যানেটরি সিচুয়েশন, তার দ্বারা ক্যালকুলেট করে অ্যাকুরেট প্রেডিকশন করা কখনোই সম্ভব নয়। আপনারা বলুন না, সম্ভব কি? সম্ভব নয়।
সুতরাং জন্মছক দ্বারা প্রেডিকশন করা কখনোই আমি সঠিক রেজাল্টটা বা সঠিক প্রেডিকশনটা পেতে পারি না। একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার জন্মছক দ্বারা পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথের মধ্যে দিয়ে কি করে স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করেন। এই যে জন্মছক দ্বারা পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ, এইটা কিন্তু সনাতনী এবং বৈদিক অ্যাস্ট্রোলজারেরা করতে পারে না। কেন? তার কারণ এর কিছু ফর্মুলা আছে, সূত্র আছে, যেটা সনাতনী বৈদিক অ্যাস্ট্রোলজারেরা জানেন না, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারেরা জানেন, তাদের শেখানো হয়। সুতরাং জন্মছক দ্বারা কখনোই কিন্তু প্রেডিকশন করা সম্ভব নয়। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যে বা অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যেই আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই। হাতটা বাড়াও তো, হাতটা দেখিয়ে হাতটা বাড়িয়ে দিলাম। হাত দেখা, হোরা পদ্ধতি অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যেই কিন্তু পড়ে না। কেন না? হাতের রেখা নার্ভের দ্বারা কিন্তু সৃষ্টি হয়, আর অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে। তাহলে নার্ভ এবং হরমোন দুটো এক জিনিস নয়, অনেক পার্থক্য। এই সবকিছুকে জেনে তারপর আপনি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে প্রেডিকশন করাতে যাবেন। যখন আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই, তখন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কালপুরুষ ছকের মধ্যে দিয়ে প্রেডিকশন করেন। কালপুরুষ ছক আর কালপুরুষ ছক দুটো সম্পূর্ণ আলাদা। কালপুরুষ ছক মানে মেষকে এক ধরলাম, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এটা হচ্ছে কালপুরুষ ছক। আর কালপুরুষ ছক হচ্ছে চোখের কর্নিয়া দ্বারা বা চোখের রেটিনা দ্বারা পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথের মধ্যে দিয়ে ছক ক্রিয়েট করে প্রেডিকশন করা। এই সমস্ত কিছুকে জেনে অবশ্যই কিন্তু আপনারা একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন। যদি আমার কাছে আসতে হয় তাহলে আমার কিন্তু 3টে নিয়ম আছে, সেই নিয়ম পালন করতে হবে। এক্সট্রিমলি সরি টু সে, আমি কিন্তু সেলিব্রিটিদের প্রেডিকশন করি না এবং আমি কিন্তু পলিটিশিয়ানদের প্রেডিকশন করি না। দ্বিতীয়ত, হাতের মধ্যে যারা জেমস্টোন পরেন, জেমস্টোনকে যারা রেমিডি বলে মনে করেন, যজ্ঞকে যারা রেমিডি বলে মনে করেন, বশীকরণকে যারা রেমিডি বলে মনে করেন, টোটকাবাজিকে যারা রেমিডি বলে মনে করেন, টুকটাককে যারা রেমিডি বলে মনে করেন, তারা কখনো আমার চেম্বারে আসবেন না এবং কাউকে রেফারও করবেন না। কাউকে রেফার করবেন না। আপনার বাবা মা, দাদা দিদি, ভাই বোন, ছেলে মেয়ে, হাজবেন্ড ওয়াইফ, সকলের দরজা আমার মানে চেম্বারের দরজা সকলের জন্য কিন্তু ফর এভারের জন্য ক্লোজ। এক্সট্রিমলি সরি টু সে। যারা ভীষণ সিরিয়াস, কেননা জীবনে রিটেক করার কোনো জায়গা নেই, আর জীবনের সাথে যখন আমি কম্প্রোমাইজ করতে শুরু করব তখন কখনোই আমি সফল হতে পারবো না। মাথায় রাখা প্রয়োজন আছে, একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার প্রেডিক্টর, সমাজ সংস্কারক নয়। আপনার পজিটিভ সাইড নিয়ে একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার বলবেনই না, কেননা পজিটিভ সাইডকে রেকটিফাই করার প্রয়োজন পড়ে না। আপনার নেগেটিভিটি নিয়ে বলবেন, শুনলেন, বাড়ি চলে গেলেন, তারপর ও ভাগ্যে যা আছে দেখা যাবে, ঈশ্বর ঈশ্বর, তিনি না চাইলে গাছের পাতা পর্যন্ত হেলে না। এই যে একদম নেগেটিভ, ভ্রান্ত, মূর্খের মতন ফিলোসফিক্যাল নেগেটিভ কুসংস্কারকে আঁকড়ে ধরে তাকে লালিত পালিত করে বড় করছেন, এটা ঠিক নয়। আর তাই জন্যই কিন্তু আমরা ঈশ্বরের কাছে গিয়ে ভিক্ষা চাই, দাও দাও আমাকে, পাই দাও, পাই দাও, পাই দাও, পাই দাও। আমরা বটবৃক্ষের চারিপাশে কিন্তু শুবলি বাঁধি, আমরা অসত্য গাছের চারিপাশে শুবলি বাঁধছি, আর ভগবানকে বলছি পাই দাও, পাই দাও, পাই দাও, অথচ সঠিক কর্মটাই কিন্তু করছি না। কেননা সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ
সেটাকেই আমরা ইগনোর করছি। শ্রীকৃষ্ণ বলে গেছিলেন, সৌ কর্মুষা নিন্দতি স্বপ্রভেদ সুচিতা ত্যাজ্যতি প্রাণ পাপিস্তা প্রণপি কৌনি স্বাদৌরিব্য সুচিব সৌভং সার্বা। আমরা তো ইগনোর করছি। বৃত্ত দুর্বাত্তাস্তি অত্যিং ত্রায়ত্রত্তা প্রাপ্য প্রপিত্তা নৈরত্তং নৃতি নত্তা নৈরত্তে ঔরাত্তাই যাইয়তকৃত্তা আনন্দ নিঃসত্তা ব্যথিত ইয়াত্তা। আপনারা তো আমরা ইগনোর করছি এই সমস্ত কথাকে। তাহলে এতটাই সিরিয়াস আপনাকে হতে হবে। আপনি যখন নেগেটিভিটিটা শুনলেন, জানলেন, তারপর যুদ্ধকালীন তৎপরতায় বাই হুক বাই ক্রুক দরকার হলে ঘটি বাটি বিক্রি করে হলেও নেগেটিভিটিটাকে আমি অফ করব, এই মানসিকতা যদি আপনার থাকে, তবেই আপনি আমার চেম্বারে স্বাগত। তা না হলে অহেতুক অর্থ খরচ করার কোনো মানে হয় না। কেননা আমার চেম্বার ফিস কিন্তু অনেক, অহেতুক অর্থ খরচ করার কোনো মানে হয় না। আশা করি আপনাদের বোঝাতে পারলাম। এবার চলে আসা যাক ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেটা হচ্ছে শুক্র বুধের ঘরে বসে আছে। বুধ রাজ্য সৃষ্টি করেছে, বুধাদিত্য রাজ্য, এবং সেখানে কেতু বসে থাকার জন্য স্যাটিসফ্যাকশনের কারকতা কেতু উচ্চস্থ হয়ে গেছে। তাহলে সেই বুধের ঘরে কিন্তু শুক্র বসে আছে। এবং যদি আমি তুলা রাশি সাপেক্ষে লগ্ন ভাবকে দেখি, 1 নম্বর ঘরকে দেখি, 1 নম্বর ঘর মানে স্থাপত্য, ভিত, মেরুদণ্ড, পরিকাঠামো, তাহলে প্রথমেই শুক্রের ইম্প্যাক্ট কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে। শুক্র মানে কি? লাক্সারিয়াস লাইফ লিড করা। লাক্সারিয়াস লাইফ লিড করা মানে কি? আম্বানিজির লাক্সারিয়াস লাইফ লিড করা আর স্যার সুমন্তজি চৌধুরীর লাক্সারিয়াস লাইফ লিড করা এক নয়। আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত মানুষের লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আমরা যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি সেটাকে ওভারকাম করা। তাহলে তুলা রাশির জাতক জাতিকাদের প্রথম যে পজিটিভ জায়গা, তুলা রাশির জাতক জাতিকা যারা সিচুয়েশনের মধ্যে রয়েছে, যে কোনো ক্ষেত্রে, সেটা অর্থনৈতিক হতে পারে, সম্পর্কের দিক দিয়ে হতে পারে, মানসিকতার দিক দিয়ে হতে পারে, শারীরিক দিক দিয়ে হতে পারে, তারা কিন্তু এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসার জন্য সচেষ্ট হবে এবং তারা কিন্তু এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারবে। এটা অত্যন্ত পজিটিভ প্রবণতার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে যখন 9th হাউসকে মঙ্গল কানেক্ট করছে, তখন ডেফিনিট ভাবে কিন্তু আমাদের যে ঊর্জার জায়গা, আমাদের যে কর্মের জায়গা, আমাদের যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জায়গা, কেননা শুক্র কিন্তু সমসপ্তমে, তুলা সমসপ্তমে মেষকে হিট করছে, তাহলে ডেফিনিট ভাবে আমি যে সিচুয়েশনের মধ্যে আছি, আমি কিন্তু ওই ভগবানের পুজো করছি 5 বেলা আর ভগবান আমাকে সিচুয়েশন থেকে বের করবে, এই মানসিকতা তাদের কখনো থাকবে না। তারা কিন্তু কর্মের মধ্যে দিয়ে, ওই যে বললাম, সৌ কর্মুষা নিন্দতি স্বপ্রভেদ সুচিতা ত্যাজ্যতি, কর্মের মধ্যে দিয়েই কিন্তু সিচুয়েশন থেকে বেরোবার চেষ্টা করবে। আর যখন চেষ্টা করবে তখন কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। আমাদের জীবনের যা যা সিচুয়েশন আছে এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ 9th হাউসে বসে আছে এবং বুধের ঘরে, এবং সেই বুধ কিন্তু রাজ্য সৃষ্টি করছে। সুতরাং অর্থনৈতিক জায়গাটা স্টেবল হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে যারা সিচুয়েশনের মধ্যে আছে তারা অকস্মাৎ এই সিচুয়েশন থেকে বেরোবার জন্য পথ খুঁজে পাবে। সিচুয়েশন থেকে বেরোবার জন্য আমি ছটফট করছি কিন্তু কোনো পথ খুঁজে পাচ্ছি না, এই সময়টাই কিন্তু পথ খুঁজে পাবে। এবং যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমি কোনো কাজ করছি, আমি অনেক টাকা পাচ্ছি, কিন্তু যে কোনো দিন কাজটা চলে যেতে পারে, এইটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। স্টেবল হওয়ার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি যে কাজটা করছি স্টেবল এবং আস্তে আস্তে ইনক্রিজ করার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সাকসেস নেভার কামস বাই ডে অনলি, ইট নিডস হার্ড লেবার এন্ড হার্ড লেবার ব্রিংস কনফিডেন্স টু অ্যাচিভ দ্য সাকসেস, আমরা শুনে এসেছি। সুতরাং ধীরে 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 কিন্তু আমার যে অর্থনৈতিক সিচুয়েশন, সেকেন্ড হাউস দ্বারা অর্থ,
এবং সঞ্চয়কে বোঝা যায়, সেখান থেকে বেরিয়ে আসার প্রবণতা তাদের থাকবে। এখন আমার হাতে যখন অর্থ আসবে, আমাদের না অনেক চাহিদা বা অনেক ক্রাইসিস বা অনেক ক্রাইটেরিয়া আছে। তো যখনই আমার কাছে অর্থ আসতে শুরু করলো, তখনই কিন্তু আমার যে চাহিদা সেগুলো ফুলফিল করার জন্য আমার মনোভাব, আমার মনোবৃত্তি সাইরেন দিতে শুরু করবে। সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ এবং বুধের অবস্থান একত্রীকরণ কি করে? ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা। তার ফলে কি হচ্ছে? অর্থ হাতে আসছে, আমার অনেক ঋণ রয়েছে, আমি কিছুটা ঋণ পরিশোধ করি, আমার বাবা মাকে ভালো ট্রিটমেন্ট করাতে হবে, করালাম, সন্তানকে ভালো স্কুল কলেজে ভর্তি করতে হবে, করালাম। সুতরাং অর্থটা হাতে থাকার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। অর্থটা আসার পর ওয়েস্ট অফ মানি নাই বা হলো, কিন্তু অর্থ বেরিয়ে যাবার জায়গাও মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সেকেন্ড কথা, ওই যে বললাম, সেকেন্ড হাউস দ্বারা কিন্তু দৃষ্টিভঙ্গিকেও বোঝা যায়। তাহলে সেকেন্ড হাউসে যখন মঙ্গল এবং বুধের কানেকশন সৃষ্টি হচ্ছে, তখন ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গা। এবং আজকের দিনটা দেখে আমি পরবর্তী কালকে কিন্তু প্রেডিক্ট করে নিয়ে সিদ্ধান্তে চলে আসা। দেখা গেল আজকের দিনে ভীষণ অড সিচুয়েশন, আমার কপালে বোধহয় আর সুখ নেই, আমি ড্যামেজ, মেন্টালি ড্যামেজ আমি হয়ে গেলাম। বা দেখা যাচ্ছে বা আজকের দিনটা দারুণ চলছে, তাহলে এরকম ভাবেই হয়তো আমার চলবে। দেখা গেল আমি আমার পরিশ্রমটা কমিয়ে দিলাম। তাহলে তুলা রাশির জাতক জাতিকাদেরকে যেটা অফ করা প্রয়োজন, সেটা আগে থেকেই কোনো সিদ্ধান্ত গ্রহণ যেন আমি না করে বসি। থার্ড হাউসটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং অত্যন্ত পাওয়ারফুল হয়ে রয়েছে। থার্ড হাউস পাওয়ারফুল। থার্ড হাউস মানে কি? মানসিকতা, মনোবৃত্তির জায়গা অত্যন্ত পাওয়ারফুল হয়ে রয়েছে। কি আমি প্রথমেই যেটা বললাম, আমার জীবনের যে অড সিচুয়েশন ফেস হচ্ছে, সেটাকে কিন্তু আমি ওভারকাম করব। বৃহস্পতির ঘর, বৃহস্পতি গজকেশরী যোগ সৃষ্টি করছে, আবার বৃহস্পতির ঘরে কিন্তু শনি বসে আছে। তাহলে ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন, কঠোর কঠিন লড়াই, পরিশ্রম, ঘাম ঝরানো এবং ডিসিপ্লিনকে কিন্তু পাথেয় করে আমি অড সিচুয়েশন থেকে বেরিয়ে আসছি। তুলা রাশির এটা একটা অত্যন্ত পজিটিভ সাইন, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 4 নাম্বার ঘরেও কিন্তু যে উচ্চস্থ শনি এবং চন্দ্রের একত্রীকরণ, ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে আমি আমার কর্তব্যগুলো কিন্তু করব, অত্যন্ত পজিটিভ। দেখা গেল আমি সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করছি, নাওয়া খাওয়ার সময় পাচ্ছি না, কিন্তু আমার কর্তব্যগুলো কিন্তু আমি, কর্তব্যের ভ্যালুটা আমি বুঝবো, তাই জন্য যার প্রতি যা কর্তব্য সেটা কিন্তু আমি করব। তার ফলে আমি হয়তো জীবনের আনন্দের জায়গাটা সেরকম ভাবে লক্ষ্য করা যাচ্ছে না। আমি জীবনে দারুণ সুখে আছি, আনন্দে আছি, মস্তিতে আছি তা নয়, কঠোর কঠিন পরিশ্রম করছি, শনির কানেকশন। কিন্তু যারা আমার সাথে রয়েছে, যাদের দায় দায়িত্ব, সিকিউরিটি আমার হাতে, প্রত্যেকটা দায় দায়িত্ব আমি ফুলফিল করছি, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। শুধু একটা কথাই মাথায় রাখার প্রয়োজন আছে, মা যেন কখনো মানে দেখা গেল অভিমানী হয়ে গেলেন, বা তিনি যেন কখনো না মনে করেন আমি একা, আমার কেউ নেই, আমাকে বোধহয় কেউ দেখবে না। মাকে কখনোই কিন্তু ইগনোর করা যাবে না, কেননা ফোর্থ হাউস দ্বারা কিন্তু মাতৃভাবকেও লক্ষ্য করা হয়। এই জায়গাটাতে কিন্তু ইগনোর করার জায়গা। আমার সন্তান রয়েছে, সংসার রয়েছে, স্ত্রী রয়েছে, দেখা গেল আমি মাকে ইগনোর করতে শুরু করলাম, তা যেন কখনো না করা হয়। কেমন? এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। 5 নাম্বার ঘরে কিন্তু রাহু এবং শনির উচ্চস্থতা। শনি কি? শনি গ্রহরাজ বলা হয়, এবং এমন একটা প্ল্যানেট যদি পজিটিভ হয়ে যায়, তাহলে কিন্তু সে তার 3, 7, 10 দৃষ্টিতে, তার সাথে যারা বসে আছে, তার ঘরে যারা বসে আছে, তার দৃষ্টিতে যারা চলে আসছে, প্রত্যেককে কিন্তু পজিটিভ করে দেয়। তাহলে রাহু এক্ষেত্রে কিন্তু পজিটিভ হয়ে গেল। তাহলে 5 নাম্বার ঘরে রাহু মানে আমি 5 থেকে 6 জনের ব্রেন কিন্তু আমার মধ্যে রয়েছে, তুখর বুদ্ধি সম্পন্ন, এবং এই বুদ্ধিটা কিন্তু সে ইমপ্লিমেন্টও করতে পারবে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে আমার যে সফলতার জায়গা,
আমাদের জীবনে সফলতা বলতে 95 থেকে 98% অর্থনৈতিক সফলতাকেই বোঝায়। সেই সফলতার রূপটা কিন্তু তারা খুঁজে পাবে। একটা সপ্তাহে আমি কোটিপতি হয়ে গেলাম, সফল হয়ে গেলাম, সব পেয়ে গেলাম, সেটা তো কখনো সম্ভব নয়। তাহলে আমার যে সিচুয়েশনটা ক্রিয়েট হচ্ছিল, সে আমি 5 লাখ টাকাই ইনকাম করি, সে আমি 5,000 টাকা ইনকাম করি, দেখা যাচ্ছে আমি আর ইনক্রিজ করতে পারছি না, সেই রাস্তাটা কিন্তু বেরিয়ে আসবে, এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের সন্তানদের ভেরি ভেরি কসাস এবং কনসাস, তারা ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা সমস্ত কাজকর্ম করবে, কোনো সম্পর্ক স্থাপন করবে। তারা ভুল করছে না তো, সেইটা দেখা কিন্তু তোমাদের দায়িত্বের মধ্যে পড়ে। এখন যদি 6 নাম্বার ঘরটা দেখা যায়, 6 নাম্বার ঘরটা কিন্তু টেরিফিক হয়ে রয়েছে। উচ্চস্থ শনির অবস্থা, বৃহস্পতি পাওয়ারফুল হয়ে রয়েছে। একটা কথা আমি অবশ্যই বলবো, শনি যখন উচ্চ অবস্থায় বিরাজ করে এবং শনির সেই ঘরে 7.5ও চলছে, মানে অত্যন্ত পাওয়ারফুল হয়ে রয়েছে শনি, পজিটিভ অর্থে 7.5 বিপুল দেয়। আমি বারবার ধরে বলেছি, চ্যানেল ভিশনে আমার অনুষ্ঠান হয়েছিল, এখানে তার র কপিগুলোও রয়েছে, আপনারা সার্চ করে দেখতে পারেন। তাহলে আমি কখনোই কিন্তু সরকারি বা সরকারি তুল্য কাজের জায়গায় সেরকম ভাবে কিন্তু পজিটিভ রেজাল্ট পাবো না। কিন্তু যদি বেসরকারি সেক্টরে কাজ করি, আইটি সেক্টরে কাজ করি, কর্পোরেট দুনিয়াতে কাজ করি এবং মানে ফিল্ড ওয়ার্কের কাজ করি, দেখা যাচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করতে হচ্ছে, মার্কেটে ছুটতে হচ্ছে, টার্গেট রয়েছে, প্রতি মুহূর্তে চ্যালেঞ্জকে দেখা যাচ্ছে গ্রহণ করতে হচ্ছে, এমন কোনো কাজ করছি, সেই কাজ কিন্তু টেরিফিক। দ্বিতীয়ত, আমি দেখা যাচ্ছে এমন কোথাও কাজ করছি, দেখা যাচ্ছে রাজ্যের বাইরে কাজ করছি, টেরিফিক। দেখা যাচ্ছে দেশের বাইরে কাজ করছি, আরো টেরিফিক। দেখা যাচ্ছে কোনো মানে বিদেশি কোম্পানিতে কাজ করছি, টেরিফিক। এমন কোনো কাজ করছি, প্রত্যেকটা মুহূর্তে কিন্তু নিজেকে প্রমাণ করতে হচ্ছে, টেরিফিক, টেরিফিক, টেরিফিক। এবং 6 নাম্বার ঘরে যখন শনি বিরাজ করে, তখন শত্রু নাশ হয়ে যায়, রোগমুক্তির জায়গাও কিন্তু লক্ষ্য করা যায়। আর আমরা যে ঋণ, আমাদের যদি ঋণ থাকে, তাহলে কিন্তু এমনিতেই দেখা যাচ্ছে আর্নিং তো ভালো হওয়ার জায়গার লক্ষ্যই করা যাচ্ছে। সুতরাং সেই ঋণ পরিশোধও কিন্তু আমি আস্তে 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 করতে পারবো, এটাও কিন্তু ডেফিনিট ভাবে বলা যায়। কেমন? আমি যদি 7 নাম্বার ঘরটা দেখি, 7 নাম্বার ঘরে কিন্তু ফাটকার জায়গা সৃষ্টি হচ্ছে। 7 নাম্বার ঘরে ফাটকার জায়গা সৃষ্টি হলে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস। প্রথমত হচ্ছে অবৈধ কোনো সম্পর্ক আমার জীবনে কিন্তু আসতে পারে, আমি জড়িয়ে পড়তে পারি, যেই খুব কম সময়ের জন্য কিন্তু মান সম্মান হানি হয়ে গেল ব্যক্তিগত ক্ষেত্রে, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে। আর আমার যদি প্রফেশনালি আমি লক্ষ্য করি, তাহলে কিন্তু এক্ষেত্রে একদম লিখে দেওয়া যায়, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু সেরকম ফ্রুটফুল রেজাল্ট পাওয়া নাও যেতে পারে। কনস্ট্রাকশন রিলেটেড বিজনেস, প্রমোটারি রিলেটেড বিজনেস, সেখানে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস, তার কারণ সেখানে একজন মাত্র মালিক থাকেন না, তাই না? কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, যখনই আমি পার্টনারশিপ বিজনেসে আমার রয়েছে, তখনই কিন্তু আমি ইললিগ্যাল অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়তে পারি, তখনই কিন্তু দেখা যাচ্ছে অবৈধ কোনো কাজকর্ম করছি, অনৈতিক কোনো কাজকর্ম করছি, কেননা সোর্স অফ ইনকামের দরজা একাধিক খুলে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আমি যদি সিঙ্গেল বিজনেস করি, তাহলে সেরকম হয়তো লাভের মুখ আমি দেখলাম না, কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর স্টেবল ইনকামের জায়গা এবং কোনো রকমের ইললিগেল বা অবৈধতার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। ফাটকাকে নেগেটিভ ভাবে কখনোই কিন্তু বিজনেস ক্ষেত্রে ব্যবহার যেন না করি, কেননা বিজনেস ক্ষেত্রে কিন্তু ওভার কনফিডেন্ট হয়ে যাবার জায়গা, হঠাৎ করে রেগে যাবার জায়গা, আর্গুমেন্টে জড়িয়ে পড়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। যেমন কাস্টমার সঠিক মতন হ্যান্ডেল করার প্রয়োজন আছে, সাবঅর্ডিনেট তাদের সাথে একদম খুব বুদ্ধি করে কিন্তু তাদেরকে হ্যান্ডেল করার প্রয়োজন আছে। তা না হলে সাবঅর্ডিনেটদের সাথে, কর্মচারীদের সাথে হঠাৎ করে কিন্তু কোনো দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে, সাবঅর্ডিনেট সাপোর্টের জায়গাটাকে ডিক্রিজ হয়ে যাওয়ার জায়গাও আমি লক্ষ্য করতে পারছি। তাই জন্য ইগো প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, ইগোটাকে ত্যাগ করার প্রয়োজন। ইগোটাকে ত্যাগ করে ছলে বলে কৌশলে কাজ উদ্ধার করে নেওয়াটা ভীষণ প্রয়োজন। এখন 8 নাম্বার ঘরকে যদি খুব ভালো মতন দেখা যায়, 8 নাম্বার এবং যদি খুব ভালো মতন দেখা যায়, তাহলে কিন্তু
12 নম্বর ঘরে কিন্তু শুক্রের যে অবস্থান রয়েছে এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর, শুক্র কিন্তু এখানে নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে। তার ফলে দুটো জিনিস হবে। নিজভঙ্গ রাজযোগ মানে এই যে আমার অর্থের জন্য, অর্থের ক্রাইটেরিয়া ফুলফিল করার জন্য দৌড়চ্ছি, আমার যে দুর্বলতা সেটাই আমার সফলতার কাণ্ডারি হয় যখন নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি হয়। এই নিয়েও আমি আলোচনা করেছি, আপনারা এই চ্যানেলেই আছে, কয়েকটি ভিডিও আগেই আছে, আপনারা একটু দেখে নেবেন। এক্ষেত্রে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে এই যে সিচুয়েশন থেকে বেরিয়ে আসার জন্য যে লড়াইটা করছি, অনেক সময় ওয়েস্ট অফ এনার্জি বলে মনে হবে, অনেক সময় মনে হয় শুধু তো খেটেই যাচ্ছে, আলটিমেট ফল তো পাচ্ছি না, কিন্তু অবশ্যই ফল পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। 8 নম্বর ঘরে শুক্র, 8 নম্বর এবং 12 নম্বর ঘরের যে শুক্রের অবস্থান, ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। অযাচিত কোনো অবৈধ সম্পর্কে আমি জড়িয়ে গেলাম, অযাচিত ফাটকা কিছু করতে গিয়ে আইনত জটিলতায় জড়িয়ে গেলাম, বা দেখা যাচ্ছে ইল্লিগেল উপায়, অনৈতিক উপায় কোনো উপার্জন করতে গিয়ে হঠাৎ করে কিন্তু আমি জড়িয়ে গেলাম। ভেরি ভেরি কসাস এবং কনসাস, সেখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। যৌন চাহিদা থেকে শুরু করে চটজলদি প্রচুর অর্থ হাতে আসা, এই যে প্রবণতা, এই প্রবণতা কিন্তু ত্যাগ করার প্রয়োজন আছে। কেউ তো জানে না আমি একটা অবৈধ সম্পর্ক স্থাপন করলাম, হয়তো গৃহ থেকে দূরবর্তী স্থানে থাকি, কখনো কিন্তু নয়। কেননা দেখা যাবে আমি চাইছি না, তবুও সেই সম্পর্কগুলো আমার কাছে এসে ধরা দিচ্ছে, কিন্তু সেই সম্পর্কগুলোকে যেন আমি রিফিউজ করি, তখন যেন আমি না কেমন যেন দুর্বল হয়ে গেলাম। তাই জন্য ওই মেয়েটির সাথে, সেও বিবাহিতা বা সে দেখা যাচ্ছে তার সাথে নক্কারজনক কাজ করলাম, কখনো যেন না হয়। মান সম্মান হানির জায়গাটা কিন্তু তাহলে সৃষ্টি হয়ে যাবে। 9th হাউসের মঙ্গল কি হয়ে যায়, ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। উচ্চশিক্ষার জায়গাটা টেরিফিক হয়ে রয়েছে, কিন্তু উচ্চশিক্ষার জন্য আমি পড়াশোনা করছি, ভালো স্টুডেন্ট, হঠাৎ করে দেখা গেল যে আমি কোনো ছেলেকে বা কোনো মেয়েকে ভালোবেসে ফেললাম, এমন ভালোবেসে ফেললাম শারীরিক জায়গাটা চলে এলো, তারপরে দেখা যাচ্ছে ইয়ার লস হয়ে গেল, রুট চেঞ্জ করে ফেললাম, তার সাথে ছাড়াছাড়ি হয়ে গেলে ডিপ্রেশনে চলে এলাম, পড়াশোনা করতেই আর ভালো লাগছে না, এই জায়গাটাও লক্ষ্য করা যায়। এবং মঙ্গলের কানেকশন যখন 9th হাউসে থাকে, তখন অনেক সময় কিন্তু প্রথমেই যেটা বলেছিলাম, কর্মকে বাদ দিয়ে ঈশ্বরের কাছে গিয়ে দেখা যাচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠে রাত শুতে যাবার আগে 10 বার ঠাকুরকে প্রণাম করছি, পুজো করছি, সবকিছু করছি, কিন্তু আসল কর্মটাই করছি না। বা এই সময় যার যেখানে কর্ম সেখানেই তার মুক্তি, মা শারদা বলেছিলেন, আমার পড়াশোনা করার সময়, আমার কাজ খোঁজা বা কাজ করার সময় সেইগুলো না করে দেখা যাচ্ছে ঠাকুরের পুজো করছি। আমার এরকম বহু স্টুডেন্ট আছে, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। 10th হাউস না অত্যন্ত ফ্যান্টাস্টিক হয়ে গেছে। 10 নম্বর ঘর মানে কি 1-6-10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1-7-10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1-5-10 কানেকশন সফলতার ক্ষেত্র, বুদ্ধিমত্তার ক্ষেত্র, সন্তানের জায়গা। তার মানে 10 নম্বর ঘরটা হচ্ছে ক্ষেত্রের জায়গা। 1 থেকে 11 পর্যন্ত যে আমাদের 11টা ভাব, 12 নম্বর ঘরকে ব্যয় স্থান বলা হয়, তাহলে 1 থেকে 11 পর্যন্ত আমাদের যে 11টা ভাব, সেই 11টা ভাব থেকে যদি ফ্রুটফুল রেজাল্ট পেতে হয়, তাহলে ক্ষেত্রকে কিন্তু 10 নম্বর ঘরকে পজিটিভ থাকতেই হয়। 10 নম্বর ঘর অতি উচ্চস্থ অবস্থায় রয়েছে, 10 নম্বর ঘর অতি উচ্চস্থ অবস্থায় রয়েছে। সুতরাং 1 থেকে 11 পর্যন্ত 11টা ভাবেই কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনের 11টা দিককে অত্যন্ত পজিটিভ, অত্যন্ত পজিটিভ। যে কোনো সিচুয়েশন থেকে আমি বেরিয়ে আসবই, সার্বিক অর্থে আলোচনা করছি, তবুও বৃহস্পতির অবস্থান অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। 11 নম্বর ঘরে কিন্তু বুধাদিত্য যোগের সৃষ্টি হয়েছে, কর্মফলের জায়গা। সুতরাং আমি যে সফল 10%, 20%, 30% সফলতাকে ত্বরান্বিত করার জায়গাটা টেরিফিক হয়ে রয়েছে। কিন্তু প্রবলেম যেটা হয়েছে বন্ধুত্বের, দেখা গেল আমি খুব ভালো ছেলে, এরকমও আমার অনেক স্টুডেন্ট রয়েছে, আমি খুব ভালো ছেলে, কিন্তু বন্ধুদের পাল্লায় পড়ে আমি উচ্ছন্নে চলে যাচ্ছি। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। রিয়েল বন্ধু বলতে সেরকম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। মদ খাওয়ার পার্টনারকে বন্ধু বলা হয় না, সিগারেট কাউন্টার করাকে এটা বন্ধু মহলে হয়, কিন্তু আজকের দিনে সেটা কেউ বন্ধু বলে দেখা যাচ্ছে না। বিপদের দিনে কেউ থাকবে না, বা সঠিক কথা, সঠিক গাইডেন্সের জায়গা লক্ষ্য করা যাচ্ছে না। বন্ধুত্বের জায়গাটাকে আমি একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না। ফার্স্ট
সেকেন্ড কথা, সফলতাকে ত্বরান্বিত করার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কর্মফলের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখা যাচ্ছে এমন অনেক কর্মফলে ফাটকা সৃষ্টি হচ্ছে, বিশেষ করে কিন্তু যারা স্টুডেন্ট। আমি একটা ইম্পর্টেন্ট পরীক্ষা দিতে যাব, বইটা 300 পাতা বা 400 পাতা বা 500 পাতা, আমি জাস্ট 8টা থেকে 9টা প্রশ্ন মুখস্থ করেছি সারা বইয়ে। এলে ঠিক আছে, না এলে গেল, দেখা গেলো 7টাই কমন পড়ে গেল। সেই জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 12 নম্বর ঘরে শুক্রের অবস্থান। শুক্র নিয়ে আমি বারবার ধরে বললাম, আমার নিজের জৈবিক চাহিদা বা নিজের চটজলদি প্রচুর দাওয়ের জন্য হঠাৎ করে কিন্তু আমি অর সিচুয়েশন থেকে যে বেরোনোকে যে আমাদের শুক্রের যে অবস্থান বলে, হঠাৎ করে অর সিচুয়েশনে চলে আসতে পারি। সুতরাং এই যে হ্যাপাজার্ডলি সিদ্ধান্ত গ্রহণ করা, স্ক্যাটার্ডলি মুভ করা, সেলফ কনফিডেন্স ডিটোরিয়েট করে যাওয়া, লোভ, চাহিদা, আকাঙ্ক্ষা, আরো চাই, চটজলদি চাই, এই মানসিকতায় ফাটকার দিকে যদি আমি চলে যাই, তাহলে কিন্তু আমার মারাত্মক ড্যামেজ হতে পারে। আজকের মতন এইটুকুই। নমস্কার।